ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। দুর্নীতির আখড়া রেজিস্ট্রি অফিস গাইবান্ধায় রাজস্বের বিপুল টাকা আত্মসাৎ। জড়িত কর্মকর্তা কর্মচারীরা, দলিল জালিয়াতির অভিযোগ। পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। যখন থেকে খারিজ করবো তখন দেখি না আমার দলিলে হয় নাই। ওটা একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। মহাপরিদর্শকের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে বিদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যোগ্যতা ছাড়াই উড়াচ্ছেন বিমান, নীতিমালা ভেঙে পরীক্ষা। 13 জনকে পাইলট বানাতে নম্বর জালিয়াতি। আওয়ামী মন্ত্রী ও বিমানকর্তাদের যোগসাজশে নজিরবিহীন নিয়োগকাণ্ড। পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারেজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতায় জোর বাংলাদেশের। সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় নির্বাচন। আগে সিটি নাকি ইউপি নির্ভর করছে বরাদ্দের ওপর, জানালেন প্রতিমন্ত্রী। প্রশাসক নিয়োগে বগুড়া সিটির কার্যক্রম শুরু। এবং জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চাহিদার তুলনায় 20 লাখ বেশি মজুদ। চোরাই পথে গরুর প্রবেশ ঠেকাতে সীমান্ত সতর্কতা জারি। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধ করতে চায় সরকার। ভূমি সেবা মেলার উদ্বোধন করে কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন কার্যক্রমে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রকাশ করেন সরকার প্রধান। বলেন, জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে সরকার দায়বদ্ধ। প্রান্তিক পর্যায়ে নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবার সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী শুরু হলো 3 দিনের ভূমি সেবা মেলা, যা চলছে দেশের জেলা উপজেলা পর্যায়ে। মেলার বিভিন্ন স্টল থেকে ই নামজারি, অনলাইনে কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ সহ ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। ভূমি জমি সংক্রান্ত হিসাব মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করতে চায় সরকার। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। এ সময় জমি জমা সংক্রান্ত মামলার জট ও দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন সরকার প্রধান। মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে ধাপে ধাপে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। পরে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ডে কেয়ার সেন্টার। এ সময় শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। রূপল, ভূমি অব্যবস্থাপনা কিংবা যেটাকে বলা হয় ভূমি ব্যবস্থাপনা, এটি নিয়ে দীর্ঘদিনের আলাপ, ডিজিটাইজেশনের কথা শোনা গেছে, কিন্তু এরপরও হাজার হাজার টাকা লোপাট এবং সেখানে নানাজনের ভোগান্তির কথাও কিন্তু শোনা যাচ্ছে। এই মুহূর্তে আসলে কি আধুনিকায়ন হচ্ছে? এই মুহূর্তে নতুন করে কিছু হচ্ছে না। এর মধ্যে যে আধুনিকায়নটুকু হয়েছে সেটি হচ্ছে ভূমি বাতায়ন নামে একটি অ্যাপস
আছে এবং ওয়েবসাইট আছে, সেখানে আসলে যারা ভূমি গ্রাহক আছেন তারা কর পরিশোধ করতে পারেন। একটি আইডি পাসওয়ার্ড খুলে সেখানে কর পরিশোধ করতে পারেন। নামজারি বা অন্যান্য যে কাগজপত্রগুলো আছে সেগুলো একটি জায়গায় নিয়ে আসার একটা প্রচেষ্টা এর আগে করা হয়েছে এবং সেটি এখন পর্যন্ত আছে। তবে তারপরও ভূমি অব্যবস্থাপনার যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য এখন রয়েই গেছে। তবে সেটির বিষয়ে প্রধানমন্ত্রী, আপনি আজকে দেখলেন যে ভূমি সেবা মেলা, 3 দিনের মেলা, সেটি উদ্বোধন করার সময় তিনি বলেছেন যে এই মামলার জট যেন না থাকে, ভূমি সেবার দুর্নীতি হয়রানি বন্ধ করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং পাশাপাশি আরেকটি বিষয় বলেছেন যে অনলাইন কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকবে এবং অনলাইন কার্যক্রম এখন আছে, এটিকে আরও কীভাবে আধুনিকরণ করা যায় সেটি হয়তো সরকার আরও ভাবতে পারে। তবে একটি ছোট গল্পও বলতে চাই আপনাকে। এই যে মামলার জট বিষয়ে আজকে প্রধানমন্ত্রী তিনি একটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হচ্ছে 70 লাখের মতো মামলা আছে, তার মধ্যে 47 লাখ হচ্ছে এই ভূমি সংক্রান্ত মামলা। মানে পুরো বাংলাদেশে মোট 70 লাখের মধ্যে 47 লাখই ভূমি সংক্রান্ত মামলা। আমি একটি অভিজ্ঞতার থেকে বলতে চাই, যেহেতু সাংবাদিকতা করি, মাঠ পর্যায়ে আমাদের সবারই অলমোস্ট দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ঘরে ঘরে এই ভূমি বিষয়ে নানান রকমের জটিলতা রয়ে গেছে এবং এই যে মামলার জটের কথা বলা হচ্ছে, কয়েকদিন আগে আমাকে একজন ফোন করলেন এবং তিনি বললেন যে তিনি তার যে ব্যক্তিটি প্রথম ভূমির মামলা করেছিলেন তারপরে তিনি মারা গেছেন, তার ছেলে বয়সবৃদ্ধ হয়ে গেছে এবং মাঝখানে 2 জন তার যে কৌশলী ছিলেন অর্থাৎ উকিল, তারাও মারা গেছেন এবং নতুন একজন উকিলকে নিয়োগ দিয়েছেন। এখন এটির আসলে সমাধান কি? আসলে এটির সমাধান আমাদের কাছেও নেই। এটির সমাধান হয়তো মামলার জট কিভাবে কমানো যাবে সে বিষয়ে সরকারকে নতুন করে শুধু তো মামলার জটই না, মানে পরিবারের যুদ্ধ, এবং কদিন আগে তো এক জায়গায় দেখলাম একই পরিবারে কয়েকজনকে খুন করে ফেলা হলো। আরেকটা বিষয়, আপনি বলছেন যে সরকার প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি কমানোর, কিন্তু এই মুহূর্তে আসলে কি অব্যবস্থাপনা, কি রকম আছে ভূমি ব্যবস্থাপনা? জাফর, অব্যবস্থাপনার কথা যদি বলতে চাই তাহলে বলতে হয় যে গাইবান্ধায় আমরা দেখেছি যে ভূমি অব্যবস্থাপনার একদম অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেখানে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে এবং এমনকি এরকম অভিযোগ পাওয়া গেছে যে 58 লাখ টাকা সাব রেজিস্ট্রার একজন তিনি লোপাট করেছেন, সেটিও এখন পর্যন্ত রাজস্ব খাতে আসেনি। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই অব্যবস্থাপনার সাথে এই কর্মকর্তা কর্মচারী তারা জড়িত এবং এই নিয়ে আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু একটি প্রতিবেদন পাঠিয়েছেন, সেটি আমরা দেখে নিই। গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের 3য় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। এরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন? বললাম তো ভাই ঢাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই কি জন্য? তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। মিজান ও আনিস দুজনই রাজস্বের অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। কিভাবে সহায়তা করছে সেটা কিন্তু আমার আনন্দ, আমি জানলে তো একজন অফিসার জানার সত্যি গিয়ে অকামিশন করে, সেটা তো একেবারে মানে খুব জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি? স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। তার বিরুদ্ধে বিদ্যাহের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে তাকে এই টাকা জমা দানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আমরা প্রতিবেদনটা দেখলাম। ভূমি অব্যবস্থাপনার এই যে চিত্র, এটি শুধুমাত্র গাইবান্ধা নয়, এটি সারা দেশের একটি চিত্রের উদাহরণ মাত্র। জাফর।
যেটি দেখলাম গাইবান্ধার এই গল্প নতুন নয়, আমরা গাজীপুরে দেখেছি, আমরা নাটোরে দেখেছি, বিভিন্ন জায়গায় এই গল্পটি আছে। এটি চলতে থাকলে আসলে কিভাবে করে সুশাসন আনা সম্ভব? জাফর, আপনার সাথে কথা বলতে বলতেই আমি আরেকটি তথ্য দিই, সেটি হচ্ছে আমরা যখন প্রতিবেদনটি দেখছিলাম ঠিক ক্যামেরার পেছনে আমাদের যে সহকর্মীরা কাজ করেন তাদের মধ্যে থেকে একজন বলছিলেন যে মিউটেশন করতে তার কাছে লক্ষাধিক টাকা চাওয়া তার মানে অভিজ্ঞতার বাইরে আসলে কেউই নেই। তার মানে বুঝতেই পারছেন যে আসলে প্রত্যেকটি মানুষের কাছে আপনি যখন যাবেন প্রত্যেকটি ঘরে ঘরে এই চিত্র আপনি দেখতে পাবেন। কোথাও মামলা, কোথাও দেখতে পাবেন যে তার কাছ থেকে ঘুষ দাবি করা হয়েছে, কোথাও দেখা যাবে যে অন্য চিত্র। আমরা একটু ছোট্ট করে যদি দেখে নেই যে গাইবান্ধার কথা যদি আবার ধরি, প্রতিবেদনটির রেশ ধরে, গাইবান্ধার রাজস্ব প্রায় কোটি টাকার আত্মসাৎ করেছে এবং নিবন্ধনের পরও মিলছে না মূল দলিল। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজস সেই দুর্নীতি অপকর্ম এই জিনিসটি হচ্ছে। এবং আপনি দেখেছেন প্রতিবেদনে যে রেজিস্ট্রি অফিসের উপরে আরেকটি জায়গা আছে, যেই জায়গাটিতে তারা দলিলপত্র রাখেন, সেখানে রাতের আধারে দলিল চুরি হয়ে যায়, কখনো নাম পরিবর্তন হয়ে যায়। বালাম বই থেকে পৃষ্ঠা কেটে সেটা নিয়ে নেওয়া হচ্ছে, সরকারি তহবিলে যেই টাকা জমা দেওয়ার কথা সেটি আত্মসাৎ করে ফেলা হচ্ছে। সেটাই বললাম যে এই মুহূর্তের যে ভূমি অব্যবস্থাপনার পরিস্থিতি, তাতে হচ্ছে সরকার প্রধান যেমন বললেন যে যত বেশি করে এটিকে ইন্টিগ্রেটেড ওয়েতে নিয়ে আসা যাবে এবং যত বেশি অন্তর্ভুক্তমূলক একটি জায়গায় নিয়ে আসা যাবে এবং অনলাইন সিস্টেমকে জোরালোভাবে কার্যকর করা যাবে, ততই এই অনিয়ম দুর্নীতিটা হয়তো কমে যাবে, সেটি আসলে প্রত্যাশা তিনি করছেন। এবং একই সাথে যারা কিনা দায়বদ্ধ কর্মকর্তা কর্মচারী আছেন, বিশেষ করে সবাই অস্বীকার করেন, তাদেরকে আসলে সঠিক বিচারের আওতায় না আনা গেলে কি আদৌ এটি সম্ভব হবে কিনা? এটি মামলার জট যেমন কমানো উচিত, তেমনি পাশাপাশি হচ্ছে কি অনিয়মের বিচারগুলো খুব দ্রুত, যে কোনো অনিয়মের বিচার যদি খুব দ্রুতভাবে করা যায় তাহলে কিন্তু মানুষজনের মধ্যে এক ধরনের সচেতনতা এবং বিচারটা অবশ্যই সেটি দেখাতে হবে। এবং সেটি একটি তথ্য দিয়ে হয়তো আজকের আলোচনা শেষ করবো জাফর, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন যে ভূমির অব্যবস্থাপনা যেমন দূর করা দরকার, তেমনি ফসলের যে জমি, চাষের জমি, সেটিকে যেন ব্যবস্থাপনায় নিয়ে আসা যায়, যেখানে সেখানে অযথা ব্যবহার না করা হয়, সেটি বিষয়ে তিনি সতর্ক করছেন। জি, ধন্যবাদ আপনাকে রূপল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানভীর রূপল, জানাচ্ছিলেন ভূমি অব্যবস্থাপনার সার্বিক চিত্র এবং তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা সে বিষয়ে বিস্তারিত। পাইলট হিসেবে আবেদনেরই যোগ্যতা নেই অথচ বিমান উড়াচ্ছেন। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে এমন 13 ব্যক্তির সন্ধান যাদের পাইলট বানাতে শুধু নীতিমালা ভঙ্গ নয়, নজিরবিহীন কাণ্ড ঘটান তৎকালীন আওয়ামী লীগের বিমানমন্ত্রী ও কর্মকর্তারা। এম এ আজিমের রিপোর্ট। জোহরা মেহজাবিন মন্দিরা 6 বছর ধরে পাইলট হিসেবে বাংলাদেশ বিমান উড়াচ্ছেন তিনি। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে ফিজিক্সে ই ও ম্যাথে বি গ্রেডে পাশ করেছেন তিনি। বিমান বাংলাদেশের অপারেশন ম্যানুয়াল বা নীতিমালা অনুযায়ী ম্যাথ আর ফিজিক্সে সর্বনিম্ন বি গ্রেডে পাশ না করলে পাইলট হিসেবে আবেদনই করতে পারবেন না কেউ। তাহলে মন্দিরা কিভাবে পাইলট হলেন সে প্রশ্নের উত্তর জানতে বিমান ভবনে সময় সংবাদ। জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম পুরনো বিষয় বলে উড়িয়ে দেন। তবে বিষয়টি নিয়ে দুদক তদন্ত করে যে মামলা দিয়েছে তা উঠে আসে তার কথায়। অনেক পুরানা জিনিস এটা, আপনারা এই কেস, এটা তো মামলা হয়েছে, দুদক মামলা করছে। তো সে তদন্ত সম্পর্কে জানতে গেলে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। শুধু মন্দিরা একা নয়, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও 30 জনকে অবৈধভাবে পরীক্ষার সুযোগ দেয় বাংলাদেশ বিমান। এবার আমাদের নজর 18 সালের সে নিয়োগের সব নথিপত্রে। নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা না থাকায় আবেদনই করতে পারত না অভিযুক্তরা। তাই বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মাথায় বিমানের নীতিমালা ভঙ্গ করে শিক্ষাগত যোগ্যতার গ্রেড কমিয়ে আবারও সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ। লিখিত পরীক্ষায় ভালো মার্ক না পাওয়ায় 25 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয় 100 নম্বরে। সেখানে পছন্দের প্রার্থীদের দেয়া হয় ইচ্ছে মতো মার্ক। বিমান আর শত শত যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলে কেন অযোগ্যদের হাতে তুলে দেয়া হলো বাংলাদেশ বিমানের পাইলটের চেয়ার? কারাই বা করলেন এমন নজিরবিহীন কাণ্ড? এবার সে প্রশ্নের উত্তর মেলাতে চাই আমরা। আমাদের অনুসন্ধান বলছে মেহজাবিন মন্দিরার মা আওয়ামী সরকারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। মেয়েকে পাইলট বানাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের হাতে তুলে দেন তিনি। তার আশীর্বাদে যোগ্যতা না থাকলেও পাইলট বনে যান মন্দিরা। একইভাবে নিয়োগপ্রাপ্ত এ 13 জনের তালিকার সবাই পাইলট হয়েছেন বিমানের প্রভাবশালী কর্মকর্তা ও আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে।
অভিযুক্ত এসব পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে। 2 সপ্তাহ ঘুরে পাইলট অ্যাসোসিয়েশন থেকেও মেলেনি কোনো বক্তব্য। নজিরবিহীন এমন নিয়োগকাণ্ড ঘটানোর অভিযুক্ত 2 কর্মকর্তা বর্তমানে 2টি বেসরকারি বিমানে কর্মরত। তাদের অফিসে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। তবে মূল অভিযুক্ত মোসাদ্দিক আহমেদের দাবি, বরাবরই পাইলট নিয়োগ হয় নীতিমালা ভঙ্গ করে। এটা এরকমেরই হয়ে আসতেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালার এমন লঙ্ঘন দেশের বিমান আর যাত্রীদের মারাত্মক ঝুঁকিতে ফেলছে। অবশ্যই ঝুঁকি তো আছে। এই ম্যানুয়ালগুলো তো এমনি কেউ করেনি, এটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করে করা হচ্ছে। 2019 সালে তদন্ত করে ত্রুটিপূর্ণ এ নিয়োগ বাতিল ও নিয়োগ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বিমান মন্ত্রণালয়। তবে এখনও অদৃশ্য শক্তির বলে বিমান উড়াচ্ছেন তারা। অযোগ্যরা পাইলট হওয়ায় যোগ্য মেধাবীরা বাদ পড়ছেন প্রতিনিয়োগে। এমন একজনকে খুঁজে বের করি আমরা। তিনি নূর মোহাম্মদ জুয়েল। যে হাত বিমানের কন্ট্রোল কলামে থাকার কথা, তা আজ আটকে আছে নিয়োগ জালিয়াতির বেড়াজালে। দেশের উচ্চ আদালত গত বছরের 30 জুলাই 30 কার্যদিবসের মধ্যে তাকে পাইলট হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দিলেও মানছে না বিমান বাংলাদেশ। বিমানের দ্বারে ঘুরতেছি, কোর্টের দ্বারে ঘুরতেছি এবং এটা কন্টিনিউ হচ্ছে। কিন্তু যারা দোষ করে আছে, যারা যোগ্য না, তাদের কিন্তু ঠিকই বহাল রাখছে। সব তথ্য প্রমাণ নিয়ে আবারও বিমান বাংলাদেশে গেলে বক্তব্য তো দূরের কথা, মেলেনি ভিতরে প্রবেশের অনুমতিও। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 11 শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন 1337 জন। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবকরা। সব হাসপাতালে হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ঘরে ঘরে গিয়ে টিকা কার্যক্রম চালানো হচ্ছে। ঈদের পর দেশব্যাপী টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনও শুরু হবে। আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাআল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছু সংকট থাকলেও খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 কোটির উপরে সিরিঞ্জ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুপুরে আলাদা 2 রিটের শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। তবে অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতি কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে বিষয়ে এখনই অভিযোগ করতে রাজি নন অ্যাটর্নি জেনারেল। জানান, আদালতের আদেশ হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক হবে। ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি। তার আগেই আগস্ট সেপ্টেম্বরে মন্ত্রী পর্যায়ে জেআরসি বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতির আশা করছে ঢাকা। অন্যদিকে নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া চায় দিল্লি। ভারত থেকে ফিরে শাথিলা শারমিনের রিপোর্ট। 3 দশকের পুরনো গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা দিল্লির রাজনৈতিক কূটনীতিক আলোচনা এখন তুঙ্গে। 2 দেশের যৌথ নদী কমিশন জেআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলোর সমাধান খুঁজে নেওয়া হবে। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ন্যাটেস্টাটের আহ্বায়ক এবং ভারতের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ মনে করেন, নতুন তথ্য উপাত্তকে সামনে রেখে চুক্তির নবায়ন প্রয়োজন। Now to decide the share, you had to base it on a certain data of
what was actually flowing in the river. বর্তমান চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যূনতম হিস্সা ৩৫,০০০ কিউসেক পানি। চুক্তি নবায়নে সেটি বাড়িয়ে ৪০,০০০ কিউসেক নিশ্চিত করার পরামর্শ ঢাকার বিশেষজ্ঞদের। স্ট্রং গ্যারান্টি ক্লোজ ইন টার্মস অফ লিগ্যাল বাইন্ডিংস, যখন এই ধরনের ডকুমেন্টে এটা লেখা থাকে টু সাম এক্সটেন্ট এটা লিগ্যাল বাইন্ডিং থাকে। 2011 সালেই কিন্তু দুই দেশের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল বেসিন ওয়াইজ ম্যানেজমেন্টের ব্যাপারে। তো এগুলো নিয়ে আমরা সিরিয়াস চিন্তা ভাবনা করার দরকার আছে। আগামী আগস্ট সেপ্টেম্বরে হতে পারে দুই দেশের মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠক। গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী জানান, সে লক্ষ্যে গঠন করা হয়েছে কারিগরি ও বিশেষজ্ঞ কমিটি। মন্ত্রী পর্যায়ের যে জয়েন্ট রিভার কমিশনের যে কমিটি আছে সেটা আমরা বসে এটাকে ফাইনালাইজ করার জন্য আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমরা চেষ্টা করব। এই চুক্তি নবায়নের ওপর শুধু বাংলাদেশ ভারত নয়, দক্ষিণ এশিয়ার পানি নিরাপত্তা, কৃষি, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করছে। পররাষ্ট্র সচিবের যে বক্তব্য, সেই বক্তব্য জানান দিচ্ছে বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে তারা আসলে সম্পর্ক ভালো করতে চান। নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। সবকিছু মিলিয়ে এই সম্পর্ক ভবিষ্যতে কতটা আস্থা এবং সমতার ভিত্তিতে হবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। ছাত্রীরা শারমিন, সময় সংবাদ, নয়াদিল্লি। জুলাইয়ে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আলী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারে অংশ নিয়ে এই কথা জানান তিনি। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনায় সংশোধনী আনছে সরকার। প্রকল্পে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেই জন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হবে, হয়ে তারপর এটা উপস্থাপিত হবে। শেখ হাসিনা ফিরলে তার সঙ্গেও ইনসাফ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত কোনো কিছু করবে না সরকার। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। সিটি কর্পোরেশনে নাকি ইউনিয়ন পরিষদে আগে ভোট হবে তা বাজেটে বরাদ্দের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ইউনিয়ন পরিষদের টাকা তো সবচেয়ে বেশি লাগবে, এরপরে বৃহৎ আকার আছে আপনার হচ্ছে উপজেলা, সিটি কর্পোরেশন তো মাত্র 13টি। তো স্বাভাবিক কারণে এগুলিতে বাজেট তো কম লাগবে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা যে বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচনে শেষ করব। এবার বাণিজ্যের সংবাদ। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। নওগাঁয় প্রস্তুত করা হয়েছে প্রায় 8 লাখ পশু। পশুর চিকিৎসা নিশ্চিতে রয়েছে মেডিকেল টিম। ব্রাহ্মণবাড়িয়ায় দাম হাতের নাগালে থাকায় স্বস্তি প্রকাশ করেন ক্রেতা। আর নিরাপত্তা নিশ্চিতে হাটে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর পুরো হাট, দরদামে চলে বেচাকেনা। পা ফেলার জায়গা নেই নওগাঁর সতীহাট বাজারে। দেশীয় জাতের গরুর সংখ্যাই বেশি। চাহিদার শীর্ষে 80,000 থেকে শুরু করে 1,20,000-এর পশু। দামে মিললে চলছে বেচাকেনাও। তবে গোখাদ্যের বাড়তি দরে আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ ব্যাপারীদের। কিনা আসছে আমরা গরুটা 5,000 টাকা কম বলিচ্ছে, এখন মনে করেন তাও মনে করেন যে গোটা হাট খুঁজে দূরে কাস্টমারও পাইনি, তাহলে গরুটা বিক্রয় করবো কিভাবে? কোন যেটা 1,20,000 হবে সেটা তার চেয়ে 1,30,000,
বা 40,000, এই জন্য মানে মাপে হচ্ছে না, গরুর আমদানিও কম, দামও বেশি। নওগাঁয় এবার প্রায় 3,000 কোটি টাকার কোরবানির পশুর বাণিজ্যের আশা স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের। এদিকে জমজমাট বেচাকেনা চলছে ব্রাহ্মণবাড়িয়ার বীরগাঁওয়ের 22 মোজা সাপ্তাহিক হাটে। ছোট বড় এবং মাঝারি আকারের বিভিন্ন জাতের গরু, মহিষ, খাসির পাশাপাশি বিক্রি হচ্ছে ভেড়াও। দাম মোটামুটি হাতের নাগালে থাকায় স্বস্তি প্রকাশ করেন ক্রেতা। এই গরুর দাম মোটামুটি এখনো নিয়ন্ত্রণে আছে। বাজার আজকে আসলে আমরা দেখতে আসছি, পছন্দ হলে নিব আর কি। বাজারে শান্তি, নিরাপত্তা সবকিছু ঠিক আছে। এখানে আপনার কোনো ধরনের অঘটন হয় না, অনিয়ম হয় না, সবকিছু সুন্দর সুশৃঙ্খলভাবে বাজার কমিটি পরিচালনা করে থাকে। ফরিদপুরের টোপাখোলায় বসেছে জমজমাট পশুর হাট। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। তানজিনা তাসনিম, সময় সংবাদ। কোরবানির ঈদে এবার চাহিদার তুলনায় 20 লাখের বেশি গবাদি পশু মজুত রয়েছে। চোরাই পথে গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে নির্বাচন ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, কোরবানির জন্য দেশে 1,23,34,000 গবাদি পশু মজুদ আছে, আর চাহিদা রয়েছে 1,02 লাখ পশুর। চাহিদার তুলনায় বেশি মজুদ থাকায় পশু আমদানির প্রয়োজন নেই। সুলতান সালাউদ্দিন টুকু জানান, দেশে চাহিদা মিটিয়ে বিদেশে পশু রপ্তানি করার লক্ষ্য নিয়েছে সরকার। এই পদ্মা যেহেতু হচ্ছে বাংলাদেশের প্রাণী সম্পদ কিংবা হচ্ছে জলবায়ু পরিবর্তন, যাই হোক আসলে হচ্ছে এই প্রকল্পগুলো সব ইলিশের অভয়াশ্রম। প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানির জন্য। সেই জন্য আমরা বলেছি বাইরের পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। এবং পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারেজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতায় জোর বাংলাদেশে। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।